এপিসোড 17-এর শুরুতে আমরা দেখি লরি ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে ছিল জেমি, যে কিনা তাকে খুব সুন্দরভাবে গুড মর্নিং বলে আর বলে সে সকালের নাস্তা তৈরি করছে। হতভম্ব হয়ে লরি জানতে চায়, তুমি আবার কোথা থেকে এলে? জেমি তখন জানায়, গত রাতের লরি ঘুমিয়ে পড়ার পর লকি নিজেই তাকে অ্যাপার্টমেন্টে ঢুকতে দিয়েছিল, এমনকি সে সারা রাতটাও এখানে কাটিয়েছে। এরপর সে বলে তার ইচ্ছা এখন থেকে যাতে সে এখানেই থাকে আর সবসময় লকির কাছাকাছি থাকতে পারে। তখন সেখানে লকির এন্ট্রি হয়। জেমি তাকে খুব একটা রোমান্টিক ওয়েতে গুড মর্নিং জানায়, যেটা দেখে লরি অনেক বেশি আনকমফোর্টেবল হয়ে যায়। লকি জানায় তারা দুইজন সেম বেডেই ঘুমিয়েছিল, যেটা শুনে লরি অবিশ্বাসের সঙ্গে জিজ্ঞাসা করে, তোমরা একই সাথে একই বিছানায় ছিলে? কিন্তু লকি বিষয়টা স্বাভাবিকভাবে বলে যে একজন ছেলে আর একজন মেয়ে একই বিছানায় ঘুমালে কি সেটা বেআইনি? তারপর লকি ইচ্ছা করে রহস্যময় ভঙ্গিতে বলে, জানো গত রাতটা অনেক বেশি মজার ছিল। কিন্তু লরি এসব কিছু আর জানতে চায় না। সে তাড়াতাড়ি বলে, না না, আর বিস্তারিত বলার দরকার নেই। লরিকে দেখেই বোঝা যাচ্ছিল তার হিংসা হচ্ছে, যদিও সে সেটা কাউকে বুঝতে দিতে চায় না। এরপর আমরা দেখি সে রেডি হয়ে তাড়াহুড়ো করে কলেজের জন্য চলে যায়। তারপর ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর লরির সঙ্গে দেখা হয় রুজেটার। সে দৌড়ে এসে উত্তেজিত হয়ে বলে, ক্যাম্পাসে নাকি একটা নতুন ছেলে এসেছে, যে কিনা ট্রান্সফার হয়ে এসেছে। লরি অবাক হয়ে বলে, সেমিস্টারের মাঝখানে আবার ট্রান্সফার হয় নাকি? তখন রুজেটা জানায়, ছেলেটা দেখতে অনেক বেশি ধনী পরিবারের সন্তান মনে হচ্ছে, আর শুধু ধনী নয়, দেখতেও অনেক বেশি সুন্দর, যার কারণে ক্যাম্পাসের মেয়েরা ইতিমধ্যেই তাকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। লরি তেমন একটা ইন্টারেস্ট দেখায় না। ঠিক তখনই ক্লাসে প্রবেশ করেন টিচার। তিনি সবাইকে শান্ত করে জানান যে আজ তাদের ক্লাসে এক নতুন ট্রান্সফার স্টুডেন্ট এসে যোগ দিচ্ছে। এরপর তিনি নতুন ছেলেটাকে ভিতরে আসতে বলেন। দরজা দিয়ে ভিতরে ঢুকতেই লরি একেবারে স্তব্ধ হয়ে যায়, কারণ নতুন ছাত্র আর কেউ না, এলিস্টার রাভেনা, যে কিনা তার আগের ফ্রেন্ড ছিল। এলিস্টার নিজের পরিচয় দিয়ে জানায় যে সে ম্যানিলা থেকে এসেছে আর এখন থেকে ক্লার্ক ইউনিভার্সিটির সঙ্গেই পড়াশোনা করবে। শিক্ষক তাকে বসার জন্য লরির পিছনের সিটটা দেখিয়ে দেন। এলিস্টার ঢুকতেই সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, বিশেষ করে মেয়েরা যেন তার ভক্ত হয়ে যায়। ক্লাস শেষ হতেই সবাই এলিস্টারকে ঘিরে ধরে প্রশ্ন করা শুরু করে। তারা তার আগের কলেজের কথা জানতে চায়। তখন সেখানে থাকা কয়েকজন স্টুডেন্ট মনে করতে পারে লরিও তো আগে ম্যানিলা থেকেই এসেছিল। এরপর আমরা দেখি সেখানে হঠাৎ লরি চলে আসে আর এলিস্টারের হাত ধরে তাকে একটু সরিয়ে নিয়ে যায়। তারপর লরি তাকে সরাসরি প্রশ্ন করে, এলিস্টার, তুমি এখানে কি করছো? তোমাকে কি বাবা পাঠিয়েছেন? এলিস্টার একটু বিরক্ত হয়েই উত্তর দেয়, তুমি কি আমাকে তোমার বাবার পোষা কুকুর মনে করো? আমি কারো আদেশে এখানে আসিনি, আমি শুধু তোমার জন্যই এসেছি। এসব শুনে তো লরি অবাক হয়ে যায়। এলিস্টার তখন জানায় কিছুদিন আগে সে সেই ভাইরাল ভিডিওটা দেখেছে, যেখানে লোকের সঙ্গে পুরো ঘটনাটি ঘটেছিল। ভিডিও দেখে সে বুঝেছিল লরি আবারও বিপদের মধ্যে পড়েছে, তাই আর দেরি না করে ম্যানিলা ছেড়ে ক্লার্ক ইউনিভার্সিটিতে ট্রান্সফার নিয়ে এসেছে। সে বলে, আমি চাই না তোমার জীবনে আগের মতো আবার কোনো দুর্ঘটনা ঘটুক, তাই এবার আমি নিজেই তোমাকে রক্ষা করব। তারপর এলিস্টার একটু স্মাইল করে তাকে জিজ্ঞাসা করে, তোমার সেই ডিটেকটিভ বয়ফ্রেন্ড লকি কেমন আছে? লরি তখন বলে, স্কুল কর্তৃপক্ষ লকিকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে। এসব শুনে এলিস্টার কিছুটা হতাশ হয়, কারণ সে আবার লকির সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিল। এদিকে দূর থেকে এই দৃশ্য দেখে অন্য স্টুডেন্টরা ফিসফিস করতে শুরু করে। তারা ভাবতে থাকে এলিস্টার আর লরির মধ্যে নিশ্চয়ই আগের কোনো বিশেষ সম্পর্ক আছে। সিচুয়েশন ঠিক করার জন্য এলিস্টার লরিকে বলে, আমাকে তোমাদের কিউডি ক্লাবটা একটু ঘুরিয়ে দেখাও। লরি রাজি হয়ে যায় এবং তাকে নিয়ে ক্লাব রুমে যায়। ক্লাব রুমে ঢুকে এলিস্টার চারিদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে বলে, তাহলে এখান থেকেই তোমাদের সব অ্যাডভেঞ্চারের শুরু। লরি জানায়, বর্তমানে কিউডি ক্লাবে মাত্র 3জন মেম্বার আছে, সে নিজে, লকি এবং জেমি। তবে আগের মতো তাদের আর কেস আসে না। ঠিক তখনই এলিস্টার লরির ব্লগের কথা তুলে। সে জানায় রিসেন্টলি লরি যে ব্লগগুলো লিখেছিল সেগুলো সে পড়েছে। লরি অবাক হয়ে বলে, তুমি আমার ব্লগও পড়েছ? এলিস্টার মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর সে ভাইরাল ভিডিওর ঘটনা নিয়ে প্রশ্ন করে। তার বিশ্বাস লকি এমন মানুষ নয় যে কারণ ছাড়াই কাউকে আক্রমণ করবে। এরপর লরি গভীর নিঃশ্বাস ফেলে পুরো ঘটনা বলা শুরু করে। সে জানায় গত বছর লকির একমাত্র ক্লোজ ফ্রেন্ড রিয়া রহস্যময়ভাবে খুন হয়েছিল, আর সেই হত্যাকাণ্ডের পিছনে ছিল এক রহস্যময় ব্যক্তি,
যার পরিচয় মরিয়াটি নামে। আর ভিডিওতে যাকে লোকি আক্রমণ করেছিল সে স্টেইন আলবার্টস নিজেই দাবি করছিল যে সেই মরিয়াটি। এসব কথা শুনে এলিস্টার বলে, এখন বুঝতে পারছি লোকি কেন এমনটা করেছিল। ওর জায়গায় আমি থাকলে হয়তো এমনটাই করতাম। সে আরও অ্যাড করে, তারপরও আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। ওর উচিত ছিল আইনের উপর ভরসা রাখা, কারণ সেই রাগের সিদ্ধান্তই এখন ওর জন্য একটা বড় সমস্যা তৈরি করেছে। লরি হতাশ কণ্ঠে জানায়, সবচেয়ে বড় সমস্যা হলো কেউ লোকির কথা বিশ্বাস করেনি। আমাদের কাছে কোনো প্রমাণও নেই যে স্টেইনি আসলে মরিয়াটি, অথচ সে নিজের মুখেই আমাদের সেটা বলেছিল। আমরা ভেবেছিলাম এবার হয়তো তাকে ধরতে পেরেছি, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু হাতছাড়া হয়ে গেল। লরির কাছ থেকে সব ঘটনা শোনার পর এলিস্টার কিছুক্ষণ চুপ থেকে বলে যে, তার মানে স্টেইন যদি কুমা থেকে জেগে উঠে তাহলে সে লোকি আর তোমার উপর প্রতিশোধ নিতে আসতে পারে। লরি মাথা নেড়ে জানায়, হ্যাঁ, সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই উত্তর শোনার পর এলিস্টারও আরও নিশ্চিত হয়ে যায় যে লরি সত্যিই একটা বড় বিপদের মধ্যে রয়েছে। হঠাৎ সে চারিদিকে তাকিয়ে বলে, তোমাদের ক্লাবে তো মাত্র 3জন মেম্বার, যদি আরেকজন যোগ হয় তাহলে কি কোনো সমস্যা হবে? লরি অবাক হয়ে জিজ্ঞাসা করে, মানে? এলিস্টার সরাসরি জানিয়ে দেয়, আমি কিউইডি ক্লাবে যোগ দিতে চাই। এই কথা শুনে লরি একেবারে অবাক হয়ে যায়। এলিস্টার বলে, এটাই তোমাকে নিরাপদে রাখার সবচেয়ে ভালো উপায়। তাছাড়া তোমাদের সব কেসই খুব বিপজ্জনক। আমি চাই না তুমি আবার কোনো ঝামেলায় পড়ো। লরি সঙ্গে সঙ্গে আপত্তি জানায়, আমার জন্য তোমার সুরক্ষার দরকার নেই। কিন্তু এলিস্টার স্মাইল করে উত্তর দেয়, ঠিক আছে, তাহলে এটাকে অন্যভাবে দেখো। তোমার মতো আমিও রহস্য সমাধান করতে ভালোবাসি। এই কারণটা কি যথেষ্ট না? লরি বুঝতে পারে এলিস্টার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তবে সে জানিয়ে দেয় যে আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না। আগে লোকির সঙ্গে কথা বলতে হবে। কিউডি ক্লাবের প্রেসিডেন্ট লোকি, নতুন সদস্য নিবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তারই আছে। ঠিক তখনই ক্লাবরুমে একটা মেয়ে আসে, যার নাম আগাতা কর্টেজ, যে কিনা ইউনিভার্সিটির ম্যাগাজিন দ্য ক্লেরিয়নের সাহিত্য সম্পাদক। লরি হাসি মুখে তাকে ওয়েলকাম জানায় এবং এলিস্টারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে বলে, এই হচ্ছে এলিস্টার রাবেনা, কিউডি ক্লাবে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে। তারা 3জন একজন অন্যজনের সঙ্গে পরিচয় হওয়ার পর জানায় যে আজ সে শুধু কেস নিয়ে আসেনি, প্রথমে একটা সুখবর দিতে এসেছে। সে জানায়, তোমার ব্লগগুলো নিয়ে যে সাহিত্য সংকলন প্রকাশ করা হয়েছে তার খসড়া সম্পূর্ণ হয়ে গেছে। ছাপখানায় পাঠানোর আগে আমি চাইছিলাম তুমি একবার দেখে নাও। এসব শুনে ললিত অনেক বেশি খুশি হয়ে যায়। নিজের লেখা বইয়ের মতো ছাপা হতে যাচ্ছে, তার কাছে এটা অবিশ্বাস্য মনে হয়। এলিস্টারও সঙ্গে সঙ্গে তাকে অভিনন্দন জানায় আর বলে, তুমি আসলেই এটা ডিজার্ভ করো। এরপর আগাতা বলে, আসলে আমি একটা কেস নিয়েও এসেছি। লরি একটু অন্যভাবে উত্তর দেয়, লোকি সাসপেন্ড হওয়ার পর থেকে আমরা কোনো নতুন কেস নিচ্ছি না। তবে সে এটাও বলে, তুমি সমস্যাটা বলো, লোকি ফিরে এলে আমি তার সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করব। আগাতা তখন দ্য ক্লারিয়নের অফিসে যাওয়ার অনুরোধ করে। এদিকে এলিস্টর স্মাইল করে বলে, এই কেসটাকে না হয় আমার কিউইডি ক্লাবে ভর্তি হওয়ার পরীক্ষা হিসাবে ধরা হোক। লরিও রাজি হয়ে যায়, তবে সে বলে, লোকি থাকলে ভালো হতো, সে নিজে তোমার কাজ দেখে সিদ্ধান্ত নিতে পারত। এলিস্টার আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, চিন্তা করো না, আমি তোমাকে হতাশ করব না। এরপর তারা 2জন মিলে ক্লেরিয়নের অফিসে যায়, যেখানে তাদের গাছ নামে একজন ওয়েলকাম জানায়। গাছ জানায় সে অনেকদিন ধরেই লরির ব্লগগুলো পড়ছিল। প্রথমবার সামনাসামনি দেখে সে অনেক বেশি আনন্দিত হয়েছে। এরপর তার নজর যায় এলিস্টারের দিকে। সে মজা করে বলে, তুমি নিশ্চয়ই লোকি নও, কারণ শুনেছি লোকির চুলগুলো সবসময় একটু এলোমেলো থাকে। সবাই এটা শুনে হাসা শুরু করে। এলিস্টার নিজের পরিচয় দিয়ে জানায় যে সে এখনও কিউডি ক্লাবের অফিসিয়াল মেম্বার না, শুধু একজন আবেদনকারী। এরপর সবাই বসে পড়ে আর গাছ আসল সমস্যার কথা বলতে শুরু করে। সে জানায়, ক্লেরিয়নের সাহিত্য সংকলনের প্রকাশের কাজ নিয়ে সে খুবই ব্যস্ত। প্রতিটি মিটিংয়েই প্রায় তাদের সব সদস্য উপস্থিত থাকে, কিন্তু একজনকে অনেকদিন ধরে কোথাও দেখা যাচ্ছে না। তার নাম ক্যামিল ডেলগাডো, সে তাদের প্রধান লেখকের একজন। গাছ জানায়, অনেকদিন হয়ে গেল আমরা ক্যামিলকে সামনাসামনি দেখিনি। লরি সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, তোমার কি মনে হচ্ছে তাকে কেউ কিডন্যাপ করেছে? গাছ মাথা নেড়ে বলে, না, আমি এখনও কিডন্যাপের কথা বলতে চাই না, কিন্তু ব্যাপারটা খুবই অদ্ভুত। কারণ আশ্চর্যের বিষয় হলো ক্যামিল নিজে কখনো মিটিংয়ে আসেনি, তবু ঠিক সময়ে তার লেখা কবিতাগুলো ইমেলের মাধ্যমে অফিসে পৌঁছে যায় এবং সেই লেখাগুলো সাহিত্য সংকলনের জন্য জমাও পড়ে।
তারা ইমেইলে কেমিলকে জিজ্ঞাসা করেছিল সে কেন মিটিংয়ে আসছে না। কেমিল শুধু উত্তর দিয়েছিল চিন্তার কিছুই নেই। প্রথমে তারা ভেবেছিল হয়তো সে অসুস্থ, কিন্তু পরে তারা খবর নিয়ে জানতে পারে যে কেমিল তার কোনো শিক্ষক বা সহপাঠীকে কখনোই জানায়নি যে সে অসুস্থ। অর্থাৎ কেমিল কোথায় আছে, কী অবস্থায় আছে, কিংবা আদৌ সে নিজেই ইমেল পাঠাচ্ছে কি না, এসব এখন বড় একটা রহস্যে পরিণত হয়েছে। এরপর গাস আরও বলে কেমিল শুধু মিটিংয়ে না, অনেকদিন ধরে সে ক্লাসেও আসছে না। বিষয়টা তাদের চিন্তায় ফেলে দিয়েছে। লরি তখন জিজ্ঞাসা করে তোমরা কি ওকে ফোন করেছিলে, কিংবা ওর ডর্মে গিয়ে খোঁজ নিয়েছিলে? গাস বলে তারা বহুবার ফোন করেছিল, কিন্তু কেমিল কখনোই ফোন ধরেনি। শুধু তাই নয়, তারা তার ডর্মেও গিয়েছিল। সেখানে রুমমেটদের কাছ থেকে জানতে পারে কেমিল অনেকদিন ধরেই ডর্মে ফিরছে না। লরি তখন বলে আমাকে কেমিলের পাঠানো কবিতাগুলো দেখাও। গাস আর আগাতার সঙ্গে সঙ্গে কবিতাগুলো তার হাতে তুলে দেয়। গাস জানায় তারা দুজনেরই মনে হচ্ছে যে এই কবিতাগুলো শুধু কবিতা না, এর ভিতরে নিশ্চয়ই কোনো গোপন বার্তা লুকিয়ে আছে, কিন্তু সেই বার্তা কি সেটা তারা বুঝে উঠতে পারছে না। লরি আর অ্যালিস্টার কবিতাগুলো পড়া শুরু করে। অ্যালিস্টার বলে তার কাছে তো কবিতাগুলো স্বাভাবিক মনে হচ্ছে। লরিও প্রথমে একই কথা বলে, কিন্তু আগাতা ব্যাখ্যা করে সমস্যা কবিতায় না, সমস্যা কেমিলকে নিয়ে। সে জানায় কেমিল কখনোই নাটকীয় বা রোমান্টিক কবিতা লিখে না, আর এবার তাদের নির্ধারিত বিষয় ছিল দেশপ্রেম বা হরর। এর আগে কেমিল কখনোই থিমের বাইরে লেখা জমা দেয়নি। এসব শুনে অ্যালিস্টারের চোখে হঠাৎ একটা রহস্যময় সূত্র ধরা পড়ে। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে না, এটা ভুল করেও পাঠানো কবিতা না, এটা একটা SOS মেসেজ। কেমিল সাহায্য চাইছে। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। লরি জিজ্ঞাসা করে তুমি কিভাবে শিওর হলে? অ্যালিস্টার ব্যাখ্যা করতে শুরু করে যে সে বলে প্রথম দেখায় কবিতাগুলো সাধারণ মনে হলেও আসলে কেমিল ইচ্ছা করেই এগুলো পাঠিয়েছে, কারণ সে জানতো সাধারণ ভাষায় সাহায্য চাইলে হয়তো তার বার্তা ধরা পড়ে যাবে। তাই সে কবিতার ভিতরেই গোপনে সংকেত লুকিয়ে রেখেছে। এরপর অ্যালিস্টার সবাইকে জিজ্ঞাসা করে তোমরা কি পেট্রার চান্দ সনের সম্পর্কে জানো? লরি সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ, স্কুলে আমরা এটা পড়েছিলাম। এরপর অ্যালিস্টার বিষয়টা এক্সপ্লেন করা শুরু করে, আর এক্সপ্লেন করতে করতে এক পর্যায়ে একটা শব্দ এসে দাঁড়ায়, যেটা কিনা সে সবাইকে পড়ে শোনায়, প্লিজ সেভ মি ফ্রম মাই লাভার হিজ হাউস, যেটার অর্থ দাঁড়ায় আমাকে আমার প্রেমিকের কাছ থেকে বাঁচাও, আমি তার বাড়িতে বন্দি। এসব শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। লরি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে ক্যামিলের লাভারকে? আগাতা উত্তর দেয় মারিয়ানো লোপেজ। অ্যালিস্টার আবার প্রশ্ন করে তার বাড়ি কোথায় জানো? গাস জানায় বাড়িটা ক্যাম্পাসের কাছেই। সে নিজেও একবার সেখানে গিয়েছিল ক্যামিলের খোঁজ নিতে। তখন মারিয়ানো তাকে বলেছিল সব ঠিক আছে, আমি এখনও ক্যামিলের সঙ্গে ফোনে আর মেসেজে কথা বলছি। এই কথা শোনার পর অ্যালিস্টার পুরো বিষয়টা বুঝে ফেলে। সে বলে এখন সবকিছু পরিষ্কার, ক্যামিল সম্ভবত মারিয়ানোর বাড়িতেই আটকে আছে, তাই মারিয়ানো একটু চিন্তিত না। আগাতা সঙ্গে সঙ্গে বলে তাহলে কি এখন পুলিশকে খবর দেওয়া উচিত? কিন্তু অ্যালিস্টার মাথা নেড়ে না করে দেয়। সে বলে এখন পুলিশকে ডাকা ভুল হবে, আগে নিশ্চিত হতে হবে কেমিল সত্যি সেখানে আছে কিনা। যদি মারিয়ানো বিষয়টা বুঝে ফেলে তাহলে সে কেমিলকে অন্য কোথাও সরিয়ে ফেলতে পারে। গাস ও আগাতা এই পরিকল্পনার সঙ্গে একমত হয়। তারা বলে তোমরা আগে গিয়ে নিশ্চিত হও, তারপর আমাদের জানাও, আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিব। এরপর গাস মারিয়ানোর বাড়ির ঠিকানাটা লরির হাতে তুলে দেয়। লরির ঠিকানা নিয়ে অ্যালিস্টারের দিকে তাকায়। অ্যালিস্টার আবার চিন্তিত হয়ে বলে তুমি কি সত্যি আমার সঙ্গে যাবে, নাকি এখানেই থাকা ভালো? সেখানে বিপদ হতে পারে। লরি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয় ভুলে যেও না, আমি কিউডি ক্লাবের সেকেন্ড ইন কমান্ড। এই মিশনে আমার থাকা সবচেয়ে জরুরি, আর তুমি এখনও শুধু একজন আবেদনকারী। অ্যালিস্টার স্মাইল করে স্যালুট দিয়ে বলে জি ম্যাডাম, আর বাড়াবাড়ি করব না। এরপর দুইজন দ্রুত মারিয়ানোর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারপর তারা দুইজন মারিয়ানোর বাড়ির সামনে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে দরজায় তালা ঝুলছে। আলী বলে আমরা যদি দরজায় নক করি আর কেমিল সত্যি ভিতরে থাকে, তাহলে মারিয়ানো কখনোই আমাদের ঢুকতে দেবে না। লরি পকেট থেকে কিছু একটা বের করে তালা খোলা শুরু করে। অ্যালিস্টার অবাক হয়ে বলে তুমি কি সত্যি এভাবে তালাটা খুলে ফেলবে? লরি শান্ত গলায় বলে হ্যাঁ। অ্যালিস্টার অবাক হয়ে যায়, আমরা কি এখন অবৈধ কোনো কিছু করতে যাচ্ছি? কেউ দেখে ফেললে ট্রান্সপাসিংয়ের অভিযোগে গ্রেফতারও হতে পারি। তারপর অ্যালিস্টার জিজ্ঞাসা করে তুমি তালা খোলা শিখলে কোথা থেকে? লরি উত্তর দেয় লোকি আমাকে শিখিয়েছিল।
এমন ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য কয়েক সেকেন্ডের মধ্যেই তালা খুলে যায়। লরি বলে, আমি আগে ঢুকছি, তুমি আমার পিছনে এসো। দুইজন সাবধানে বাড়ির ভিতরে প্রবেশ করে। তারা শুনতে পায় একটা মেয়ে চিৎকার করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে সাহায্য করো। আর একটা ছেলে রাগ করে বলছে যে, খাও, আমি যা বলেছি তাই করবে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, আমাকে যদি ছাড়তেই না চাও তাহলে আমাকে মেরে ফেলো। লোকটা জুড়ে করে তাকে খাওয়ানোর চেষ্টা করছে। খাবার মেঝেতে পড়ে গেলে সে আবার রাগ করছে। একসময় সে জোর করে তাকে পানি খাওয়ানোরও চেষ্টা করে। মেয়েটা কান্না করতে করতে একটা কথাই বলছিল, আমি আর এখানে থাকতে চাই না। আমরা বুঝতে পারি মেয়েটা আর কেউ না, কেমিল ছিল। আর যে নির্যাতন করছিল সে তার লাভার মারিয়ানো। মারিয়ানো রুডলি বলে যে, তুমি শুধু আমার, কোথাও যেতে পারবে না, কেউ তোমার চিৎকার শুনতে পারবে না। কেমিল মরিয়া হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আমরা দেখি সুযোগ বুঝে লরি কেমিলের কাছে যায় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। এলিস্টারও তার সঙ্গে ছিল। লরি সঙ্গে সঙ্গে এলিস্টারকে বলে, দ্রুত আগাতা আর গাসকে ফোন করো, কেমিলকে এখনই হসপিটালে নিতে হবে। এদিকে মারিয়ানো বুঝতে পারে যে বাড়িতে কেউ ঢুকে পড়েছে। তাই সে দ্রুত কেমিলের কাছে যায়, গিয়ে সেখানে লরি আর এলিস্টারকে দেখতে পায়। এদিকে লরিরা আগাতাদের বিষয়টা জানিয়ে দেয়। তখন লরি চিৎকার করে বলে, কেমিলের অবস্থা খুবই খারাপ, এখনই অ্যাম্বুলেন্স ডাকো আর পুলিশকেও খবর দাও। তারপর আমরা দেখি মারিয়ানো আর এলিস্টারের মধ্যে একটা ফাইট হয়। এলিস্টার তার তাইকোন্ডো ব্ল্যাক বেল্টের দক্ষতা ব্যবহার করে মারিয়ানোকে পরাস্ত করে। তারপর আমরা দেখি পুলিশ এসে মারিয়ানোকে গ্রেফতার করে এবং গুরুতর অসুস্থ কেমিলকে হসপিটালে নিয়ে যায়। পরে গাস এবং আগাতা লরি এবং এলিস্টারকে ধন্যবাদ জানায়। তারা বলে, এলিস্টারের বুদ্ধির কারণেই কেমিলের পাঠানো গোপন বার্তাটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপর আমরা দেখি লরি এলিস্টারকে নিয়ে তাদের ডোরমে আসে, যেখানে লকি তাকে দেখে একটু অবাক হয়। তারপর লরি সম্পূর্ণ ঘটনা খুলে বলে। সে বলে যে এলিস্টার এখন ট্রান্সফার হয়ে তাদের ইউনিভার্সিটিতে চলে এসেছে আর আজকে এলিস্টারের সাহায্য নিয়ে তারা একটা কেস সলভ করেছে। সব ঘটনা শোনার পর লকি এলিস্টারের দিকে তাকিয়ে বলে যে আজ লরিকে সাহায্য করার জন্য এবং রক্ষা করার জন্য সে সত্যি ভূমিকা রেখেছে। এলিস্টার শান্তভাবে বলে যে সে ক্লার্ক ইউনিভার্সিটিতে এসেছে শুধুমাত্র লরিকে নিরাপদ রাখার জন্য। এরপর সে আনুষ্ঠানিকভাবে কিউডি ক্লাবের সদস্য হওয়ার জন্য আবেদন করে। লকি জানায় সে বর্তমানে স্কুল থেকে সাময়িক বরখাস্ত হওয়ায় ক্লাব প্রেসিডেন্ট হিসাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তাই এখন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লরির হাতে। লকি বিষয়টা লরির হাতে ছেড়ে দেয়। লরি কিছুক্ষণ ভেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে আমি এলিস্টার রেভেনার আবেদন গ্রহণ করছি। আজ থেকে সে কিউডি ক্লাবের সদস্য। লকি এলিস্টারকে তাদের ক্লাবে ওয়েলকাম জানায়। এভাবেই কিউডি ক্লাবের নতুন সদস্য হিসাবে এলিস্টারের যাত্রা শুরু হয়। আর এর সাথেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।